আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কীভাবে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করা যায়। চলো শুরু করা যাক। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এই দুটার মানে হচ্ছে জন্যে বা যাতে, অর্থাৎ এখানে একটা উদ্দেশ্য থাকে। দেখো এটাকে আমরা কিভাবে সিম্পল করতে পারি, একটা এক্সাম্পল দেখা যায়। দ্য বয় ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড স্ট্যান্ড ফার্স্ট ইন এক্সাম। দেখো এখানে আমাদের সো দ্যাট আছে। দ্য বয় ওয়ার্কড হার্ড, ছেলেটি কঠোর কাজ করেছে, সো দ্যাট, যাতে হি কুড স্ট্যান্ড ফার্স্ট ইন এক্সাম, সে পরীক্ষায় প্রথম হতে পারে। দেখো এখানে এই যে সে কাজ করেছে তার কিন্তু একটা উদ্দেশ্য আছে, কেন সে করেছে। যদি এরকম উদ্দেশ্য বোঝায় তাহলে আমরা কি করতে পারি। আমি তোমাদেরকে বরাবরই বলি যে আসলে সিম্পল অথবা কমপ্লেক্সে সিম্পল করার সময় অতগুলো নিয়ম মুখস্থ করে আমরা মানিনি। আমরা এটাকে খুব সহজেই করতে পারি যদি আমরা বাক্যের অর্থটা বুঝি। দেখো এখানে কাজ করার উদ্দেশ্য ছিল, কি উদ্দেশ্য ছিল সেটা, যে সে যেন পরীক্ষা প্রথম হতে পারে সেই জন্যে। অর্থাৎ এই কথাটা এখানে দু বাক্যে বলা আছে বা দুটা সেন্টেন্সে বলা আছে। আমি যদি এটাকে এক সেন্টেন্সে বলতে পারি তাহলে সেটা সিম্পল হয়ে যাবে। তবে হ্যাঁ, আরেকটা কথা, এখানে কিন্তু কখনোই দুটা সমাপিকা ক্রিয়া অর্থাৎ দুইটা ফাইনাইট ভার্ব তুমি রাখতে পারবে না। দেখো এইখানে বলা আছে দ্য বয় ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড স্ট্যান্ড ফার্স্ট ইন এক্সাম। ছেলেটি কাজ করেছে কঠোর যাতে সে পরীক্ষায় প্রথম হতে পারে, এই জন্য কাজ করেছে। আমরা এক কথায় বলতে পারি ছেলেটি কাজ করেছে পরীক্ষায় প্রথম হওয়ার জন্য। ছেলেটি কঠোর কাজ করেছে পরীক্ষায় প্রথম হওয়ার জন্য। তাহলে আমরা এটাকে সহজে সিম্পল করতে পারি। এখানে আমাদের আরেকটা বিষয় জানা দরকার। দেখো আমি তোমাদের আগেই বলেছি বেসিক রুলস অফ সিম্পল টু কমপ্লেক্স। এখানে দেখো যে আমাদের সেখানে বলা আছে দুটো ক্লোজের সাবজেক্ট যদি একই হয়, অর্থাৎ সেটা কমপ্লেক্স থেকে আমরা যখন সিম্পল করব তখন দুটি ক্লোজের সাবজেক্ট একই হবে, তখন আমরা যে কোনো একটা সাবজেক্ট নেব, বরাবরের মতো প্রিন্সিপাল ক্লোজ এর সাবজেক্টে রেখে দেবো, আর অন্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো বাদ দিয়ে দেবো। অর্থাৎ পরবর্তী দেখো এখানে কি হচ্ছে, দ্য বয় ওয়ার্ড, এখানে দেখো সাবজেক্ট দ্য বয় আর এখানে হি, অর্থাৎ দুটো একই ব্যক্তি। এই ক্ষেত্রে আমাদের যা করতে হবে, প্রথমে সোর্সের থেকে শুরু করে এই সাবজেক্ট পর্যন্ত বাদ দিলাম। কেন বাদ দেব? কারণ এইখানে এই হি আর দ্য বয় একই ব্যক্তি, আর আমরা জানি সিম্পল সেন্টেন্সে কখনোই দুটো সাবজেক্ট রাখা যায় না, একটা রাখতে হবে যদি সে একই সাবজেক্ট হয়। তারপরে দেখো আচ্ছা এটুকু বাদ দিয়ে দিলাম। এখন দেখো কোড স্ট্যান্ড, এটা কি হতে পারে? না, এটাও হবে না। কারণ দেখো কোড স্ট্যান্ড এটা একটা ফাইনাইট ভার্ব রয়েছে আমাদের। তাহলে সেক্ষেত্রে আমরা এটাও রাখতে পারবো না, এখানে নন ফাইনাইট করতে হবে। তাহলে আমরা এখানে এই কোডটা বাদ দিয়ে টু দিয়ে দেব। অর্থাৎ দেখো সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট যদি কমপ্লেক্স সেন্টেন্সে থাকে সেই ক্ষেত্রে আমরা সিম্পল করার সময় সো দ্যাট তারপরে সাবজেক্ট ক্যান কুড বা মে মাইট যদি থাকে সেগুলো আমরা বাদ দিতে পারবো। এগুলো বাদ দিলে টু যোগ করলেই সেটা সিম্পল হয়ে যাবে। আবার বলছি, অর্থাৎ সো দ্যাট ইন অর্ডার দ্যাট যদি থাকে সেই ক্ষেত্রে আমরা সো দ্যাট পেশনে সাবজেক্ট ক্যান কুড পর্যন্ত বাদ দিয়ে দেবো, তাহলে সেটা তারপর টু যোগ করে দিয়ে সেটা সিম্পল হয়ে যাবে। এইবার দেখো সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে সিম্পল করতে হয়। দেখো সো ডট ডট দ্যাট, এটা কিন্তু আগেরটার মতো না, আগেরটা ছিল সো দ্যাট, আগেরটা হচ্ছে সো ডট ডট ডট। এখানে মাঝখানে সেটা থাকবে। যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স এর দুটি ক্লোজের সাবজেক্ট এক হলে, এখানে এই বিষয়টা ইম্পর্টেন্ট, দুটি ক্লোজের সাবজেক্ট যদি এক হয় সেক্ষেত্রে কি হবে দেখো, দ্য ম্যান ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যান নট স্পিক। দেখো এখানে এটা একটা ক্লোজ এবং এই ক্লোজ সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান, এবং দ্যাট হি ক্যান নট স্পিক এই হিটা এই ক্লোজের সাবজেক্ট। এক্ষেত্রে কি হবে, দ্য ম্যান
আর হি একই ব্যক্তি, অর্থাৎ আমাদের এই যে দুটো ক্লোজ আছে এই দুটো ক্লোজের সাবজেক্ট একই ব্যক্তি। যখন একই হবে তখন আমরা তো জানি যে দ্যাট ক্লোজটাকে আমরা রিপ্লেস করতে পারি টু দিয়ে, অর্থাৎ দ্যাট ক্লোজ এর সাবজেক্ট ক্যান কুড মে মাইট এই পর্যন্ত আমরা টু দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে আমাদের আগে নিয়ম হচ্ছে কি যে আমরা আগে এটা বাদ দিয়ে দিই, ক্যান কুড নট এই কোনো বাদ দিয়ে দিলাম। আমরা এটা আগে রুলসে দেখেছি যে না আমরা দ্যাট ক্লোজটাকে টু দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে টু দিয়ে দিলাম। আর এই যে সো আছে দেখো, সোটা হচ্ছে একটা পজিটিভ অ্যাডভার্ব, এর নেগেটিভ অ্যাডভার্ব হচ্ছে টু। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে আমার এই যে টু টু এবং সো এই সংক্রান্ত একটা ভিডিও আছে তোমরা দেখতে পারো, অর্থাৎ কখন টু হয় কখন সো হয়, সো বা কেন পজিটিভ অর্থ দেয় আবার টু বা কেন নেগেটিভ অর্থ দেয়। তোমরা এটা দেখলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এইখানে আমাদের আমরা জানি এইখানে একটা নেগেটিভ সেন্টেন্স ছিল যে দ্যাট হি ক্যান নট স্পিক, দেখো নট ছিল এখানে, যেহেতু আমরা নটটা বাদ দিয়ে দিয়েছি তার মানে এটা কিন্তু একটা পজিটিভ অ্যাডভার্ব, এটাকে এখন রিপ্লেস করতে হবে। আর আমরা জানি কি যে আমরা যখন সিম্পল থেকে কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে সিম্পল করবো তখন শুধু এটা না, যে কোনো ধরনের ট্রান্সফরমেশনের ক্ষেত্রে অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয় না। যেহেতু অর্থের পরিবর্তন হয় না তাহলে যেখানে নট আছে সেখানে তুমি নট রাখতে হবে, সেটা অর্থের দিক থেকেও অথবা আক্ষরিক করতে হবে, হয় তোমাকে ডিরেক্টলি নট রাখতে হবে আর না হয় অর্থের দিক থেকে একটা নেতিবাচক বা নাবোধক অর্থ দিতে হবে। দেখো এখানে তো নেগেটিভ অর্থ ছিল আর এটা আমাদের পজিটিভ অ্যাডভার্ব, তাই আমরা এটাকে নেগেটিভ অ্যাডভার্ব রিপ্লেস করব, সেটা হচ্ছে কি টু। তাহলে দ্য ম্যান ইজ টু টায়ার্ড টু স্পিক, এটাই ছিল এখানকার নিয়মটা। তাহলে আমরা কি করব, যখন সো ডট দেখবে সো ডট দ্যাট, তাহলে সো এর জায়গায় লিখব টু আর দ্যাট এর জায়গা থেকে মানে দ্যাট থেকে শুরু করে ক্লোজটা বাদ দিয়ে আমরা শুধু টু বসাই দেব। পরটা দেখবে এবার, সাবজেক্ট ভিন্ন হলে কি হবে, দ্য ম্যান ran so fast that we cannot catch him। দেখো এখানে এই ক্লোজের সাবজেক্ট the thief ran so fast that we cannot catch him, মানে চোরটা এত দ্রুত দৌড়িয়েছিল যে আমরা তাকে ধরতে পারিনি। দেখো এখানে এই ক্লোজের সাবজেক্ট হচ্ছে thief আর এইখানকার সাবজেক্ট হচ্ছে ওই, তার মানে দুটো দুই রকমের সাবজেক্ট, দুটো ক্লোজের সাবজেক্ট দুই রকম। তাহলে আমরা কি একটা বাদ দিতে পারবো না, তুমি কখনোই একটা বাদ দিতে পারবে না, তোমাকে কোনো না কোনো ভাবে তাকে রাখতেই হবে, সেটা অবজেক্টিভ ভাবে হোক বা পসিভ ভাবে হোক, রাখতেই হবে একভাবে রাখবে। তাহলে আমাদের এখানে হচ্ছে কি দ্য thief ran so fast that we, এখানে কেন হবে না, এখানে could not হবে, কারণ এখানে আমি ran দিয়েছি, তাহলে আমরা এই পদ রাখতে পারছি। তাহলে আমরা যদি সো থাকলে এখানে টু হয় আর দ্যাটটা বাদ দিতে পারবো, দ্যাটটা বাদ দিয়ে যেটা হবে ফর, আর উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, ক্যান নট কুড নট বা টু ক্যাচ হিম। দেখো এখানে জাস্ট এক্সট্রা একটা ওয়ার্ড যোগ হচ্ছে, সেটা হচ্ছে ফর, ফরের উপরে দ্বিতীয় ক্লোজের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম করছে এখানে, পরের পরে দ্বিতীয় ক্লোজের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসেছে। তার মানে আমাদের নিয়মটা কিন্তু আগের মধ্যে ছিল যে সো ডট দ্যাট থাকলে হয় কি হয় টু টু, যখন সাবজেক্ট ভিন্ন হয় তখন আসে কি, যখন সাবজেক্ট ভিন্ন হবে তখন আসবে এরকম যে সো টু টু থাকবে এখানে, তাহলে টু ডট ডট ফর প্লাস দ্বিতীয় সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম প্লাস টু। দেখেন এখানে টু কিন্তু আছে, এখানে যে টু টু এটা কিন্তু রয়ে গেছে, এই যে টু আর এই যে টু মাঝখানে যোগ হচ্ছে ফর প্লাস দ্বিতীয় ক্লোজের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এইবার প্রশ্ন হচ্ছে কেন হবে, হ্যাঁ আমরা জানি এটা নিয়ম, আমি জানি এসব নিয়ম বইয়ে আছে,
আমি চাই না তোমরা সেইভাবে শিখো। আমি বলতে চাচ্ছি যে আসলে কেন হবে, আমি কেন ফর দেব এখানে। দেখো এইখানে আমরা যদি বাংলায় বুঝি, দেখো অর্থটা কি ছিল, দ্য থিপ রেন সো ফাস্ট, চোরটি এক দ্রুত দৌড়েছিল, দ্যাট উই ক্যান নট ক্যাচ হিম, আমরা তাকে ধরতে পারিনি। কে ধরতে পারেনি? আমরা। তার মানে আমরা বলবো চোরটা এত দ্রুত দৌড়েছিল, আমাদের জন্য ধরা কঠিন ছিল, বা ধরে ফর আস টু ক্যাচ হিম। দেখো এখানে এখন কথা হচ্ছে আমি ফর প্লাস দ্বিতীয় সাবজেক্ট অবজেক্ট ফর্মটা কেন দেব। আমি জানি এইসব নিয়মগুলো বইয়ে আছে তোমাদের, কিন্তু আমি চাই না যে সেই নিয়মগুলো মুখস্থ করি শুধু, তার একটু বোঝা দরকার। দেখো আমি কেন দেব এই ফর প্লাস দ্বিতীয় সাবজেক্ট অবজেক্ট ফর্মটা আমি কেন দিব, হ্যাঁ এই প্রশ্নটা আমরা জানবো। দেখো এই চোরটা যে দৌড়েছিল, সে কেমন দৌড়েছিল? দ্রুত দৌড়েছিল। এটা কি চোরের পক্ষে খুব দ্রুত ছিল না আমাদের পক্ষে দ্রুত ছিল? চোর কিন্তু তার স্বাভাবিকভাবে দৌড়াচ্ছে, আমাদের কাছে দৌড়টা কি অনেক দ্রুত মনে হয়েছে, কারণ আমরা দৌড়ে অভ্যস্ত নই। চোরের তো জীবন বাঁচাতে হবে, তাই না? যখন সে জীবন বাঁচাবে তখন সে সবচেয়ে দ্রুত গতিতে দৌড়াবে, কিন্তু আমরা তত দ্রুত দৌড়াতে পারবো না। এবং সেটা কি আমাদের জন্য খুবই দ্রুত ছিল। সেটা কাদের জন্য দ্রুত ছিল? আমাদের জন্য। এই যে আমাদের জন্য, তাহলে ফর আস, এবং সেই জন্য এখানে ফর হয়েছে। আর একটা কথা হচ্ছে, যেহেতু দুটা ক্লোজের সাবজেক্ট ভিন্ন, তাহলে তুমি কখনোই একটা সাবজেক্টকে বাদ দিতে পারবে না, তোমাকে দুটাই রাখতে হবে। সেটা অবজেক্টিভ হোক, পসেসিভ হোক, যে কোনোভাবে রাখতে হবে। আশা করি বুঝতে পারছো। আমি আরেকটি ক্লিয়ার করে দেবো। তাহলে দ্য থিপ রেন, আমরা জানি সো ছিল, এখানে সো এর পরে আমরা টু দিয়েছি, কারণ এই পাশে আমাদের নেগেটিভ একটা ওয়ার্ড ছিল সেই জন্যই। আর সোটা ছিল পজিটিভ একবার, আমরা তার মধ্যে নেগেটিভ একবার দিয়ে দিয়েছি। আর এই জন্য আমাদের নট ব্যবহার করার দরকার হয় না। আর মনে রাখবে টু যুক্ত কমপ্লেক্স বা সিম্পল যাই হোক লেখা, যে টু যুক্ত মানে এই টু যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে তুমি টু যুক্ত সেন্টেন্সে কখনোই তুমি নট ব্যবহার করতে পারবে না, কারণ টু নিজে একটা নেগেটিভ ওয়ার্ড। তাহলে দ্য থিপ রেন্স টু ফাস্ট, এটা কাদের জন্য দ্রুত ছিল? সেটা আমাদের পক্ষে দ্রুত ছিল। আর টু ক্যাচিং, কারণ এখানে ক্যাচের আগে টু দিতে হচ্ছে, এই জন্যই দেখো ক্যাচটা আমাদের ফাইনাইট ভার্ব, এটাকে আমরা নন ফাইনাইট করে দিলাম, কারণ আমরা জানি সিম্পল সেন্টেন্সে কখনোই দুইটা ফাইনাইট ভার্ব রাখা যাবে না। আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। এইবার আরেকটি ব্যতিক্রমধর্মী নিয়ম আমরা দেখব, সেটা হচ্ছে সো ডট দ্যাট যুক্ত, অর্থাৎ দ্যাট ক্লোজটি আমাদের অ্যাফার্মেটিভ থাকবে। আগে আমরা দেখেছি যে দ্যাট ক্লোজটা সবসময় নেগেটিভ ছিল, মানে দ্যাট হি ক্যান নট। এবার আমরা দেখব সো ডট দ্যাট যুক্ত ক্লোজটি অ্যাফার্মেটিভ হলে কি হয়। আগে দেখো আমরা দেখেছি যে ক্লোজটি ছিল নেগেটিভ, অর্থাৎ দ্যাট ক্লোজটি নেগেটিভ ছিল, কিন্তু এবার অ্যাফার্মেটিভ। দেখো যখন অ্যাফার্মেটিভ হবে তখন হবে বিকজ অফ, তারপরে প্রথম ক্লোজের পজিটিভ ফর্ম প্লাস প্রথম ক্লোজের ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হবে, বেরি হবে, প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, অর্থাৎ বেরির পরে অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। কেন হবে সেটা আমি টু এবং সো এর ব্যাপারে আলোচনা করেছি, তোমরা দেখে নিও। প্লাস বাকি অংশ, এখানে বাকি অংশটা দ্বিতীয় ক্লোজ হবে আমাদের। দেখো দ্য ওল্ড ম্যান স্পোক সো স্ট্রেঞ্জলি দ্যাট উই স্টুড স্টিল, যে বৃদ্ধ লোকটি এমনভাবে কথা বললো, অদ্ভুতভাবে কথা বললো, যে আমরা স্থিরভাবে দাঁড়িয়ে থাকলাম। এখানে আমাদের দাঁড়িয়ে থাকার কারণটা কি আসলে? কারণ বৃদ্ধ লোকটি এমনভাবে কথা বলেছিল যে আমরা দাঁড়িয়ে মানে স্থির হয়ে দাঁড়িয়েছিলাম, নড়াচড়া করলাম না। তাহলে প্রথমে কি হচ্ছে আমাদের বিকজ অফ, তারপরে এই সাবজেক্টের পজিটিভ ফর্ম, দেখেন নাউন আছে যেহেতু, তাহলে দ্য ওল্ড ম্যান
যেহেতু নাউন থাকে আমাদের অ্যাপোস্ট্রফি দিয়ে পজিটিভ করতে হবে। দ্য ওল্ড ম্যান ম্যানস, তাহলে স্পোক এটা পাস্ট টেন্স, এটা করে বেস ফর্ম নিয়ে যাবো পারবে। তাহলে স্পিক, তার সাথে স্পিকিং। এইবার দেখো সোটা আমাদের অ্যাডভার্ব, এবং আগেই বলেছি তুমি অ্যাডভার্বকে শুধুমাত্র অ্যাডভার্ব দিয়ে রিপ্লেস করতে পারবে, অন্য কোনো ওয়ার্ড দিয়ে রিপ্লেস করা যাবে না এটাকে। তাহলে এর পরিবর্তে হবে ভেরি, ভেরি স্ট্রেঞ্জলি। দেখো এখানে বিকজ অফ দ্য ওল্ড ম্যান স্পিকিং ভেরি স্ট্রেঞ্জলি, বৃদ্ধ লোকের খুব অদ্ভুতভাবে কথা বলার কারণে। এইখানে কিন্তু কোনো সমাপিকা ক্রিয়া বা যেটা করে ফাইনাল ভার্ব বলি সেটা নেই, কারণ এখানে স্পিকিং ছিল, সেটাকে আমরা স্পিকিং করে দিয়েছি, এটা কিন্তু এখন আর ফাইনাল ভার্ব নেই। তাই এটা একটা ক্লোজে না, এটা একটা ফ্রেজ হয়ে গেছে এটা আসলে। দেখো এটা এখানে কোনো সাবজেক্ট নেই, এখানে কোনো সাবজেক্ট বা ফাইনাল ভার্ব কিছু নেই। যেহেতু সাবজেক্ট ফাইনাল ভার্ব নেই, তার মানে এটা কেমন কি নেই, ক্লোজ নেই, এটা কোনো একটা ফ্রেজ হয়ে গেছে। তারপর আমরা দ্যাট বাদ দিয়ে দ্বিতীয় ক্লোজটা বসে নেব। এই যে উই স্টোড স্টিল, তার হচ্ছে কি বিকজ অফ দ্য ওল্ড ম্যান স্পিকিং ভেরি স্ট্রেঞ্জলি উই স্টোড স্টিল, অর্থাৎ বৃদ্ধ লোকের অদ্ভুতভাবে কথা বলার কারণে আমরা স্থির হয়ে দাঁড়িয়ে থাকলাম। এটাই ছিল বিষয়টা। আর একটা কিছু মনে রাখবেন, যখনই কার্যক্রম সম্পর্ক আসবে অর্থাৎ কারণ এবং ফলাফল হবে, তখনই কিন্তু বিকজ অফ আসতেছে আমাদের। আর বিকজ অফ এরপরে আমাদের কি হচ্ছে, প্রথম সাবজেক্টের পজিটিভ ফর্ম, তারপর তার সাথে ফাইনাল ভার্ব আইএনজি। এটা তোমরা এই নিয়মে ফলো করলে পারবে ইনশাআল্লাহ। এটা যদি আমি বারবারই নিয়মটা মুখস্থ করতে না করি, একটু ভিতর থেকে বুঝলে ভালো হয়, কারণ নিয়ম তো অনেক মুখস্থ করতে হয়, কতগুলো নিয়ম মনে থাকে না। তাই আমরা সবসময় বুঝে করার চেষ্টা করব। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। সো দ্যাট বা সো দ্যাট থাকলে কি হবে, তোমরা যদি এটা ভালো করে বুঝতে চাও তাহলে অবশ্যই কিন্তু খাতা কলম সাথে নিয়ে বসবে, কারণ শুধুমাত্র দেখলে আসলে কিছু বোঝা যায় না, লিখতে হয়, শুধু দেখলে হবে না। আমরা পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে হাজির, সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।